মেন্ডেলের সূত্র বা এই বিষয়গুলোকে সম্পর্কে আমাদেরকে ক্লিয়ারভাবে জানতে হবে। তার আগে আমাকে জানতে হবে জিনতত্ত্বে ব্যবহৃত এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর যদি ক্লিয়ার ধারণা আমাদের না থাকে তাহলে আমরা এটা সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবো না, অনেক জায়গায় গিয়ে আমরা আটকে যাব। তো এমন কিছু শব্দ আছে যেগুলো সম্পর্কে আমরা জানবো, একটু দেখে নেই। জিন বা ফ্যাক্টর, যেটা মেন্ডেল ফ্যাক্টর বলেছে সেটাই বর্তমানে জিন বলে জানি। লোকাস, অ্যালিল বা অ্যালিলোমর্ফ, হোমোজাইগাস, হেটারোজাইগাস, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ফিনোটাইপ, জিনোটাইপ, সংকর জীব, মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, F1 জেনারেশন, F2 জেনারেশন, ব্যাক ক্রস, টেস্ট ক্রস, আর হচ্ছে জিনোম, সেক্স ক্রোমোজোম, অটোজোম। এই সবগুলোর মধ্যে আমরা এই দুটো জিনিস সূত্র শেখার পরে শিখব, আর বাকি সবগুলো এখনই দেখে নিব, সূত্র শুরু করার আগেই আমরা দেখব। তো প্রথমেই আসি হচ্ছে জিন বা ফ্যাক্টর। জিন বা ফ্যাক্টরের ক্ষেত্রে যদি আমরা এই ছবিটা দেখি, দেখো এটা হচ্ছে একটা কোষ, কোষের মধ্যে এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম। এই একটা ক্রোমোজোমকে বিবর্ধন করলে আমরা এরকম দেখতে পাই, তার বাহুতে আমরা এরকম সুতার মতন পেঁচানো যে অংশ থাকে যেটাকে আমরা ডিএনএ বলি, সেটাকে আরও ইলাবোরেট করলে এভাবে দেখি। এ পর্যন্ত তোমরা ডিএনএর গঠন যেটা সেটা তো ফার্স্ট পেপারে পড়েছ, সেজন্য এখানে আমি ডিটেলস বলছি না। এখানে যদি আমরা বলি এই যে বেস পেয়ার বলছি, বেস পেয়ার বলতে নাইট্রোজেন বেস বলা হয়ে থাকে, যেটাকে সংক্ষেপে বিপি বলে। তো এই বেস পেয়ারগুলো যেগুলো থাকে এখন পর্যন্ত মানবদেহে আবিষ্কৃত সব থেকে ছোট জিনটা হচ্ছে 70 বেস পেয়ার। অর্থাৎ এই পরপর এটা একটা দুটো তিনটে এভাবে পরপর সাজালে 75 যদি হয় সব থেকে ছোট, এবং বড়টা কয়েক হাজার পর্যন্ত হয়ে থাকে। তো এই যে খণ্ডাংশ, ডিএনএর একটা খণ্ডাংশ যেটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা প্রকাশ করে, সেই অংশটাকে বলা হচ্ছে জিন বা ফ্যাক্টর। এবং ক্রোমোজোমের ভেতরে এভাবে জিনগুলো অবস্থান করে। তো আমরা কি বলবো, জিন হচ্ছে ডিএনএর একটা খণ্ডাংশ যা বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা যা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। এরপরের যেটা আমরা যদি দেখি, এখানে দেখো এখানে এদেরকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। আমাদের ক্ষেত্রে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, অর্থাৎ 1 নাম্বার জোড়া, তার মানে এখানে দুটো থাকে। এই দুটোর মধ্যে একটা ধরলাম ফাদার থেকে আসছে, একটা হচ্ছে মাদার থেকে আসছে। মেটাফেজ ধাপে কি হয়, এই যে হোমোলোগাস ক্রোমোজোম মানে কিন্তু এর এখানে যেই জিনটা থাকবে এর এখানেও কিন্তু সেম জিনটা থাকবে। অর্থাৎ বাবার কাছ থেকে সে যেই জিনটা পাবে চোখের রঙের জন্য, মায়ের কাছের ওই ক্রোমোজোমের ওই অংশে সেম মানে চোখের রং নিয়ন্ত্রণকারী জিনটাই থাকবে। এই জন্য এই পেয়ারকে বলা হয় হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এবং মেটাফেজ ধাপে গিয়ে এটা লম্বালম্বি ডিভাইডেড হয়ে যায়, তখন এরকম এদের বাহুর সৃষ্টি হয়। এই বাহুদ্বয়কে আমরা বলি হচ্ছে ক্রোমাটিড, এই বাহুগুলোকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুটো বাহুকে হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এবং দুটো ভিন্ন ক্রোমোজোমের যেই বাহু সেটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো এগুলো তো আমরা দেখলাম, আমরা বললাম যে হোমোলোগাস ক্রোমোজোমের গঠন, তার জিনের সংখ্যা, তার জিনের যেই ধরনের জিন অর্থাৎ যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন সবই সেম সেম থাকবে একই পেয়ারে। শুধুমাত্র এই সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফিমেলে এক্স এক্স থাকে, যার কারণে এদের গঠন টঠন সব কিছু সেম হবে। বাট মেলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ওয়াই ক্রোমোজোমটা একটু ছোট হওয়ায় এখানে কিছু জিনের অনুপস্থিতি দেখা যায়। এরপরে আসি লোকাস। সহজ কথায় যদি আমরা বলি তাহলে আমরা বলবো হচ্ছে লোকাস হচ্ছে জিনের বাসস্থান, অর্থাৎ ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে সেই নির্দিষ্ট স্থানটাকে বলা হচ্ছে লোকাস। এখানে যদি বলি এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের এটা একটা নির্দিষ্ট স্থান, এখানে একটা কি আছে, জিন আছে। জিন কি করে, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনটা ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে অবস্থান করে, যে স্থানটাকে বলা হচ্ছে লোকাস। ঠিক একইভাবে এখানে এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এটা হচ্ছে জিন, জিনটা ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে থাকে, এই স্থানটা হচ্ছে লোকাস।
অ্যালিল। অ্যালিলের ক্ষেত্রে যদি আমরা বলি, এই যে হোমোলোগাস ক্রোমোজোম যেটা থাকে, অর্থাৎ পেয়ারে যেটা থাকে, এই পেয়ারে দুটো জিন থাকে। এখানে যে জিনটা থাকবে, এখানে সেম জিন থাকবে। এই জিনের ক্ষেত্রে আমরা বলি এই জিনটাকে এই জিনের অ্যালিল, অথবা আমরা বলতে পারি এই জিনটাকে এই জিনের অ্যালিল। অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট স্থানে অবস্থানকারী জিনদ্বয়ের একজনকে আরেকজনের অ্যালিল বলে। আবার বলছি, হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের নির্দিষ্ট স্থানে অবস্থানকারী জিনদ্বয়ের একজনকে আরেকজনের অ্যালিল বলে। তাহলে আমরা যদি পুরো বিষয়টা দেখি, এখানে দেখো এরা হোমোলোগাস ক্রোমোজোম, একটা বাবার থেকে আসছে, ধরলাম একটা মায়ের থেকে আসছে। তাহলে এরা হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে কি থাকছে, এখানে জিন থাকে। এই জিনকে এরা কি করছে দেখো, এরা হচ্ছে ফুলের রং নিয়ন্ত্রণ করছে। একটা রং হচ্ছে হোয়াইট, একটা রং হচ্ছে পার্পেল। এই ধরনের বৈশিষ্ট্যগুলোকে সাধারণত আমরা ইংরেজি যেই বৈশিষ্ট্যটা আমরা বলি, তার ইংরেজি যেই ওয়ার্ডটা থাকে, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে যদি আমরা বলি পার্পেল কালার, তাহলে পার্পেল কালারের জন্য বড় হাতের পিটাকে আমরা সাধারণত ধরি, যে এই জিনটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এবং যদি তার ভিন্ন আরেকটা কালার থাকে, তাহলে সেটা একটাকে যদি আমরা ক্যাপিটাল ধরি, তাহলে আরেকটাকে হচ্ছে স্মল পি ধরবো, আরেকটাকে কি ধরবো, একটা ক্যাপিটাল পি হবে, আর একটা হচ্ছে স্মল পি হবে। তাহলে এই ক্যাপিটাল পি এর অ্যালিল হচ্ছে স্মল পি, একইভাবে এই স্মল পি এর অ্যালিল হচ্ছে ক্যাপিটাল পি। অর্থাৎ আমরা বলতে পারি যে পার্পেল কালারের অ্যালিল আছে হচ্ছে হোয়াইট কালার, আর হোয়াইট কালারের অ্যালিল হচ্ছে পার্পেল কালারের যেই অ্যালিলটা সেটা। অর্থাৎ আমরা হোমোলোগাস ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট স্থানে অবস্থানকারী জিনদ্বয়ের একজনকে আরেকজনের অ্যালিল বলে। এই যে নির্দিষ্ট স্থানে যে স্থানটা, সেটা হচ্ছে লোকাস এদের। এখন আসি হোমোজাইগাস। এই যে জিন বললাম আমরা আগের যে ছবিটা, সেখানে দেখলাম একটা পার্পল ছিল, একটা হোয়াইট ছিল, যার কারণে আমরা দুটো কালার দেখতে পেয়েছি। কিন্তু এখানে যদি দেখো, এখানে দুটোই কি আছে, রেড আছে। অর্থাৎ যদি আমরা বলি রেড, তাহলে আর, তাহলে এখানে একটা বড় হাতের আর আছে, এখানেও একটা বড় হাতের আর আছে। এই যে দুটো অ্যালিল একই রকমের যদি হয়ে থাকে, তাহলে সেই জীবটাকে আমরা বলছি হোমোজাইগাস। অ্যালিলদ্বয় যদি একই রকমের হয়, তাহলে হোমোজাইগাস। আরেকটা যদি আমরা দেখি, এই ছবিটাতে যদি দেখি, তাহলে এই পাশে আছে হচ্ছে রেড কালার, আর এই পাশে আছে ব্লু কালার। এখন রেডের জন্য তো আমরা আর ধরেছি, পরেরটার জন্য কিন্তু আমরা বি ধরতে পারবো না। ওই আরে আর যে ক্যাপিটাল লেটারটা ধরেছি, অপর বৈশিষ্ট্যের জন্য অবশ্যই স্মল লেটার, ওই লেটারের স্মল লেটারটা ধরতে হবে। তাহলে ছোট হাতের আর হবে ব্লু কালারের জন্য। এখন যদি দেখি, এই দুটো অ্যালিলের ক্ষেত্রে একটা বড় হাতের আর আছে, একটা ছোট হাতের আর, দুটো ভিন্ন, অর্থাৎ একই রকমের না, এজন্য এটাকে বলা হচ্ছে হেটারোজাইগাস। তাহলে বৈশিষ্ট্যের জিনদ্বয় যদি একই রকমের হয়, তাহলে হোমোজাইগাস, আর যদি ভিন্ন রকমের হয়, তাহলে হচ্ছে হেটারোজাইগাস। আমরা সহজ কথায় মনে রাখবো, যদি দুটো একই লেটারের ক্যাপিটাল বা স্মল যাই হোক, আবার যদি এরকম হতো দুটো ছোট হাতের আর, তাহলেও কিন্তু আমরা বলতাম হোমোজাইগাস। অর্থাৎ অ্যালিল একই রকমের হতে হবে, হয় ক্যাপিটাল দুটো অথবা স্মল দুটো। কিন্তু যদি একটা ক্যাপিটাল একটা স্মল হয়, তাহলে সেটা হবে হচ্ছে হেটারোজাইগাস। এরপরে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য তোমাদের ক্ষেত্রে তোমরা যখন পরীক্ষায় লেখো, সেটা সবসময় আমি বলবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল লেখো। সেটা লেখো যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। কিন্তু এটা সঠিক উত্তর না। তার কারণ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এক্ষেত্রে যে এটা তো কোনটা প্রকাশ পেয়েছে আর কোনটা প্রকাশ পায় নাই, সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখানে একটাই বৈশিষ্ট্য আছে। সেজন্য আমাকে বলতে হবে হেটারোজাইগাস অবস্থাতে। অর্থাৎ হেটারোজাইগাস অবস্থাতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, এক্ষেত্রে যদি আমরা বলি লালটা প্রকাশ পাবে, তাহলে লাল বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর এই কন্ডিশনে যদি ব্লুটা না প্রকাশ পায়, তাহলে আমরা বলবো হচ্ছে ব্লুটা
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ হেটারোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ যে জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যে জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না, সুপ্ত অবস্থায় থাকবে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে আসি ফিনোটাইপ। ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিকভাবে যেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে ফিনোটাইপ। যেমন এখানে আমরা প্রকট বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন পরে আসছি আমি আরেকটু। এখানে যদি আমরা বলি লাল আর ব্লু, এই দুটো কালার, তাহলে এই যে কালার যেটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাবো, ফুলের ক্ষেত্রে যদি আমরা বলি লাল রঙের ফুল, গোলাপি রঙের ফুল, সবুজ রঙের ফুল, নীল রঙের ফুল, সাদা রঙের ফুল, তাহলে এগুলো হচ্ছে বাহ্যিকভাবে যেটা বোঝা যাবে সেটাই হচ্ছে ফিনোটাইপ। এখন এই যে আমরা হোমোজাইগাস বা হেটেরোজাইগাসের জন্য আমরা বলেছিলাম বিভিন্ন লেটার ব্যবহার করি, তো প্রকট বৈশিষ্ট্যের জন্য আমরা ক্যাপিটাল লেটারটাকে রাখি, আর প্রচ্ছন্নের জন্য আমরা স্মল লেটারটাকে ব্যবহার করে থাকি। তো প্রকট হতে হলে আমার একটা ক্যাপিটাল হলেই হয়। যেমন এইটা যদি হয় এটা লাল হবে, আবার যদি এই কন্ডিশন থাকে এটাও কিন্তু লাল হবে। কিন্তু প্রচ্ছন্ন হতে হলে অবশ্যই দুটো ছোট হাতের আরই হতে হবে, অর্থাৎ স্মল লেটারের দুটো একসাথে থাকলে তখনই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। অর্থাৎ এই কন্ডিশনে এটা হবে হচ্ছে ব্লু, আর এই কন্ডিশনে দুটোই হবে, দুইটা কন্ডিশনেই হবে কিন্তু রেড। তাহলে প্রচ্ছন্ন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতে প্রকাশ পায়, কিন্তু প্রকট হোমোজাইগাস বা হেটেরোজাইগাস দুই অবস্থাতেই প্রকাশ পেতে পারে। তাহলে বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্য আমরা দেখব সেটা হচ্ছে ফিনোটাইপ। এখন এটা কেন আমি বললাম, তার কারণটা হচ্ছে পরেরটা, জিনোটাইপ। ফিনোটাইপের জন্য জিনের যে বিন্যাসটা থাকবে সেটাই হচ্ছে এর জিনের যে বিন্যাস সেটাই হচ্ছে জিনোটাইপ। যেমন লালের ক্ষেত্রে আমরা বলেছিলাম এটা হতে পারে অথবা এটা হতে পারে। তাহলে এই লালের জিনোটাইপ দুই ধরনের, কিন্তু ব্লুর জন্য আমরা শুধু বলেছিলাম এইটা, অর্থাৎ ব্লুর জন্য শুধুমাত্র এই একটাই জিনোটাইপ পাওয়া যাবে। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা আমরা নিচ্ছি তার যে জিনের বিন্যাস সেটাই হবে হচ্ছে জিনোটাইপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিনোটাইপ বা জিনোটাইপ। এখন পুরো বিষয়টাকে যদি আমরা একটু দেখি, একই পেয়ারের দুটো ক্রোমোজোমকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম। এক্ষেত্রে এই এ বি সি ডি এগুলো বিভিন্ন অ্যালিল বা জিন হিসাবে প্রকাশ করছি। তাহলে আমরা যদি প্রথমে দেখি এই বড় হাতের এ এর অ্যালিল হবে হচ্ছে ছোট হাতের এ। এখন দেখো হোমোজাইগাস মানে দুটো একই রকম দেখতে, এবং ডমিনেন্ট মানে হচ্ছে প্রকট। ডমিনেন্ট বা প্রকট হলে অবশ্যই বড় হাতের অক্ষর হতে হবে, দুটোই বড় হাতের অক্ষর, এর জন্য হোমোজাইগাস, এবং বড় হাতের অক্ষর আছে এর জন্য হচ্ছে ডমিনেন্ট। এরা হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট। এখন আসি হচ্ছে আমরা পরের যেটা দেখব হেটারোজাইগাস। দেখো একটা বড় হাতের সি, একটা হচ্ছে ছোট হাতের সি, এর জন্য এটা হচ্ছে হেটারোজাইগাস, কিন্তু এখানেও কিন্তু ডমিনেন্ট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কারণ বড় হাতের অক্ষর থাকলেই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। গেল। পরেরটা যদি আমরা দেখি হোমোজাইগাস, দুটো একই রকম, কিন্তু এটা হচ্ছে রেসেসিভ। রেসেসিভ মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মনে রাখবা ডমিনেন্ট মানে প্রকট আর রেসেসিভ মানে হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে এরা হচ্ছে রেসেসিভ অ্যালিল। আর এই যে জিনগুলো যেখানে অবস্থান করছে সেই একটা বললে লোকাস বলে, আর অনেকগুলো, এই জন্য এটা হচ্ছে জিন লোকি। এরপরে আসি আমরা সংকর জীব। সংকর জীব হচ্ছে, যদি আমরা বলি বিশুদ্ধ, আমরা একটা কথা ব্যবহার করব, সেক্ষেত্রে দুটো যদি একই রকমের থাকে, এই যে যেটা আমি লিখলাম, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ কন্ডিশন। কিন্তু যখন দুটো ভিন্ন থাকবে, অর্থাৎ একটা ক্যাপিটাল একটা স্মল থাকে, তখন এই ধরনের কন্ডিশনকে আমরা বলি হচ্ছে সংকর। অর্থাৎ হেটারোজাইগাস পজিশনের যেই জীবটা থাকবে সেই জীবকে আমরা বলবো হচ্ছে সংকর জীব। অর্থাৎ যদি আমরা বিশুদ্ধ জীবদ্বয়ের মধ্যে ক্রস ঘটাই, জিনের ক্রস ঘটাই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সংকর জীব। মোনোহাইব্রিড ক্রস, মোনো মানে এক, এক কি এক জোড়া, অর্থাৎ এক জোড়া বৈশিষ্ট্যকে মাথায় রেখে যখন ক্রস ঘটানো হবে তখন সেটা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। যেমন আমরা যদি বলি যে
সাদা আর কালো এখানে এক জোড়া বৈশিষ্ট্য। এই দুটো বৈশিষ্ট্যকে মাথায় রেখে যদি আমরা ক্রস ঘটাই তাহলে সেটা হবে মনোহাইব্রিড ক্রস। আর ডাই মানে হচ্ছে দুই, কিন্তু এখানে দুই জোড়া বৈশিষ্ট্যকে মাথায় রেখে যখন ক্রস ঘটাবো তখন সেটা হবে ডাইহাইব্রিড ক্রস। এখন এই মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে মনোহাইব্রিড তো বললাম সাদা কালো, ডাইহাইব্রিড কেমন হতে পারে? ধরো কালো যারা তারা হচ্ছে নিগ্রো, তাদের চুল হয় কোকড়া, আর যারা সাদা তাদের চুল হয় স্ট্রেট। তাহলে দেখো এখানে কিন্তু আমার গায়ের রং একটা বৈশিষ্ট্য এক জোড়া নিয়েছি, সাদা কালো। চুলের গঠন যেটা সেখানে আমি এক জোড়া নিয়েছি, কোকড়া এবং স্ট্রেট। তাহলে এখানে টোটাল 4টা বৈশিষ্ট্য এবং দুই জোড়া বৈশিষ্ট্য, এই ধরনের বৈশিষ্ট্যকে কনসিডার করে যদি ক্রস ঘটানো হয় তাহলে সেটা ডাইহাইব্রিড ক্রস। F1 প্রথম যে বংশধরটা দিয়ে শুরু করা হয়, অর্থাৎ আমার যে পিতামাতা থাকবে তাদেরকে আমরা বলি সাধারণত P1, প্রথম প্যারেন্টস। এদের যে বংশধরটা পাওয়া যাবে অর্থাৎ এদের যে সন্তান সেটাকে আমরা বলি হচ্ছে F1। অর্থাৎ ধরো তোমার দাদা দাদিকে ধরে আমি শুরু করলাম, তাহলে তারা হচ্ছে P1। তাদের সন্তান হচ্ছে তোমার বাবা মার জেনারেশন, অর্থাৎ তোমার বাবা মা হচ্ছে F1, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, সেটাকে সংক্ষেপে বলা হয় F1। তাহলে এটা বুঝলাম আমরা F1, তোমার দাদা দাদি P1, তোমার বাবা মা হচ্ছে F1। কিন্তু তুমি যখন জন্মগ্রহণ করবে তখন তোমার বাবা মাও তো হচ্ছে পিতামাতা হয়েছে, তখন তোমার বাবা মা যারা F1 ছিল তারা হয়ে গেল P2, এবং তুমি তাদের বংশধর, তুমি হয়ে যাবা F2, অর্থাৎ সেকেন্ড ফিলিয়াল জেনারেশন, যেটাকে সংক্ষেপে F2 বলা হয়। তাহলে এটা তোমার বাবা মা, এটা হচ্ছে তুমি যখন বাবা মা হবা তখন তুমি হয়ে যাবা P3, তোমার সন্তানেরা হয়ে যাবে F3। এভাবে সাধারণত জেনারেশন বাই জেনারেশন কাউন্ট করা হয়ে থাকে। তাহলে F1 আমরা বুঝতে পেরেছি, P1 কি এটাও আমরা বুঝতে পেরেছি, F2 কি সেটাও বুঝতে পারলাম। এখন আসি জিনোম। জিনোমে তোমাদের এখানেও সমস্যা থাকে, সাধারণত যদি বলা হয় জিনোম কি, তোমরা লেখো যে কোনো জীবের জিনের সমষ্টি, কোনো জীবের জিনের সমষ্টি হলে হবে না। জীব মানে আমরা কিন্তু ডিপ্লয়েড কোষ হলে হবে না, জিনোম হতে হলে এক সেট ক্রোমোজোম হতে হবে। তাহলে এক সেট ক্রোমোজোম কিন্তু গ্যামেট অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু, অর্থাৎ গ্যামেটে অবস্থিত যে ক্রোমোজোম তাদের জিনের সমষ্টিও কিন্তু জিনোম। আবার যদি আমি বলি এক সেট ক্রোমোজোমে অবস্থিত সকল জিনের সমষ্টি, তাও কিন্তু জিনোম। দুটো বই বিভিন্নভাবে লেখা থাকে, কিন্তু হ্যাপ্লয়েড সেট হতে হবে মূল কথা, যে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে অবস্থিত সকল জিনের সমষ্টি হচ্ছে জিনোম। আর এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রোমোজোম দুই ধরনের, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে অটোজোম। সেক্স ক্রোমোজোম হচ্ছে, এখানে আমরা যদি দেখি এটা একটা মেইলের ক্রোমোজোম সেট দেখানো হয়েছে, সেক্ষেত্রে এক্স আর ওয়াই যারা লিঙ্গ নির্ধারণ করে সেই ধরনের ক্রোমোজোমকে আমরা বলি সেক্স ক্রোমোজোম, এবং যারা দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় হচ্ছে অটোজোমাল ক্রোমোজোম।